নমস্কার বন্ধুরা, আমি ফেসবুকে আগে দিয়ে জানিয়েছিলাম যে আমি আজকে লাইভে আসব। তো বিষয়টা হচ্ছে এই যে ট্রেন কাণ্ড, বালুরঘাট এক্সপ্রেস মানে নবদ্বীপ থেকে মালদা যাওয়ার মাঝখানে যে ঘটনা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া, গদি মিডিয়া, বিভিন্ন মাধ্যমে এবং একই সাথে এখন রাজনীতিটাও ঢুকে গেছে। তো এই ঘটনার সূত্রপাত শুরুটা করেছিলেন শুভেন্দু অধিকারী। তার একটি ফেসবুক পোস্ট, টুইটার পোস্টে সরাসরি একটা দীর্ঘ একটা লেখা লিখলেন, সেখানে সাম্প্রদায়িক উস্কানি দিলেন, মুসলিম বিদ্বেষী বক্তব্য দিলেন, হিন্দুদেরকে জাগানোর জন্য, মানে হিন্দুরা ঘুমিয়ে আছে তাদেরকে জাগানোর জন্য, দেখো মুসলিমরা জন্মগত ধর্ষক, মলেস্টার, ধর্ষ মানসিকতা, তো তাদেরকে এইভাবে থাপ্পড় মেরে মেরে ঠিক করতে হবে। তো সেই হিসাবে ওই মেয়েটিকে তাকে মানে দেবী দুর্গা সাজাতে বাকি ছিল, তাকে নারী দিবসের প্রতীক হিসাবে রীতিমতো বিভিন্ন জায়গায় তার ওই থাপ্পড় মারার ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ইন্টারন্যাশনাল নারী দিবস আজ, তো এই নারী দিবসে তাকে মানে প্রজেক্ট করা হচ্ছে এবং তার সুরক্ষার ব্যাপারে, সেই মেয়েটির সুরক্ষার ব্যাপারে খুবই চিন্তিত। বিজেপির আইনি সহায়তা দেওয়ার জন্য একদম উঠে পড়ে লেগেছে, মহিলা কমিশনকে পর্যন্ত ইনভলভ করে দিয়েছে। তো মোটামুটি একটা গল্পটাকে ঠিকঠাক সাজাতে মোটামুটি শুরু করেছে। বিজেপির যারা পরিচিত অনেকের সাথে কথা বলেছিলাম আমি কিছুক্ষণ পরে, বিজেপির এক নেতার ইন্টারভিউ এই টপিকে, কিছুক্ষণ পরে সে শুভেন্দুকে ধুয়ে রেখে দিয়েছে একেবারে এই টপিকে। শুভেন্দুর প্রজেক্ট যতগুলো মানে ষড়যন্ত্রমূলক প্রজেক্ট নিয়েছিল পশ্চিমবাংলায় সবগুলোই ফেল, এবং প্রতিটা কারণেই কিন্তু বিজেপির মুখ পুড়েছে। সেটা কিন্তু ওই বিজেপি নেতা বলেছেন এবং সরাসরি শুভেন্দুর বিরুদ্ধে মামলা করারও হুমকি দিয়েছেন বিজেপি নেতা। তার ইন্টারভিউটা আমি কিছুক্ষণ পরে আপলোড করবো এই লাইভ শেষ হয়ে যাওয়ার পর। এখন বাজে রাত 9টা 5-7। তো মোটামুটি আমি এই লাইভ শেষ করার পর আমি ওই ভিডিওটা আপলোড করব। জাস্ট জানিয়ে দিলাম সে বিজেপির নেতা, শুভেন্দুর এই কুকর্মের জন্য, অর্থাৎ ট্রেন কাণ্ডটা শুভেন্দু করিয়েছে, এটা মোটামুটি পরিষ্কার হয়ে এসেছে এখনো। কারণ কেন বলছি সেটা হচ্ছে ওই ভিডিওটা প্রথম আপলোড করে শুভেন্দু অধিকারী, তার আগে সোশ্যাল মিডিয়া কেউ পায়নি। আমরা অন্তত যারা ফেক নিউজ এর বিরুদ্ধে কাজ করি আমাদের কাছে পর্যন্ত আসেনি। কোথাও কোনো ঘটনা ঘটলে উইদিন 15-20 মিনিট হোক, 1 ঘন্টার মধ্যে অন্তত সেই নিউজ হোক, ভিডিও হোক, কিংবা যে কেউ পাবলিক আমাদেরকে পাঠিয়ে দেয় যে দাদা এটা ফ্যাক্ট চেক করে দেখুন, এই ঘটনাটা এখানে ঘটেছে, এটা আপনারা তদন্ত করে দেখুন, এর পেছনে আসল রহস্যটা কি। দীর্ঘদিন ধরে এই কাজ করছি, ফলে মোটামুটি যে কোনো ঘটনার ভিডিও কিংবা ঘটনা শুনলে জানলে আমরা সঙ্গে সঙ্গে তদন্ত করি এবং তার ভেতরকার খবর কি আছে না আছে সত্যটা সেটা বের করে রাখি। তো এই ঘটনায় শুভেন্দু অধিকারী যখন মুসলিম বিদ্বেষ প্রচার করলেন এবং ভিডিওটি আপলোড করলেন ফেসবুক এবং টুইটারে, এবং সেটা নিয়ে তখন লাখো লাখো ভিউজ, এখনো পর্যন্ত 1.5 মিলিয়ন 15 লক্ষ মানুষ দেখেছেন এবং ভিডিওটি শেয়ার করে ডাউনলোড করে আবার নিজে নিজে ছেড়েছেন। এবং রীতিমতো আমার পরিচিত বহু বামপন্থী লোক, বহু টিএমসির লোক, তারাও পর্যন্ত মানে সাময়িকভাবে এটাকে একটা উপযুক্ত শিক্ষা দিয়েছে যে যাদের মধ্যে ধর্ষণ মানসিকতা আছে, তো সেই মানসিকতার লোককে এইভাবেই সপাটে চড় দিতে হবে, থাপ্পড় দিতে হবে, তাহলেই সমাজ শুধরে যাবে, মানসিকতা শুধরে যাবে। তো এখনো পর্যন্ত যা বিষয়টাকে এইভাবে, এই ঘটনাকে একটা পজিটিভ অ্যাঙ্গেলে মুসলিমদের বিরুদ্ধে খেপিয়ে তোলার কি বলবো হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছিল। ময়দানে নামলো কারা? আমরা যারা ডিজিটাল মিডিয়া, বিশেষ করে আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশন সম্প্রতি যেটা আমাদের নতুন তৈরি হয়েছে, যার উদ্বোধনী অনুষ্ঠান আপনারা জানেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, প্রথম সারির নেতারা এসেছিলেন। তো বিষয়টা নিয়ে যখন এই সংগঠনের আমাদের বিভিন্ন জেলাভিত্তিক যে সমস্ত সদস্যরা রয়েছেন, পশ্চিমবাংলায় প্রায় 500-রও বেশি চ্যানেল আমাদের সঙ্গে যুক্ত, এবং তাদেরকে আমরা জেলাগতভাবে নির্দেশ দিলাম যে ভাই এটার সত্যতা খুঁজে বের করতে হবে, কেসটা কি, যে ব্যক্তি আক্রান্ত হয়েছে তিনি বা কে, কি ঘটেছে। খালি একটা ছোট্ট 39 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপিংস সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে, তার আগে পিছনে কি ঘটেছে না ঘটেছে কিছুই জানি না, তার উপর ভিত্তি করে সেই মেয়েটিকে
বিশাল বড় করে দেখানো হচ্ছে, হিরোইন সাজানো হচ্ছে, রহস্যটা কি? তো আমরা এই আমাদের মানে সেলুট জানাই মুর্শিদাবাদের আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সদস্যদের, যে তারা ওই ঘটনার দিনই যখনই এটা ঘটেছে তার পরপরই যখন শুভেন্দু পোস্ট করেছে, শুভেন্দুর কাছে এত তাড়াতাড়ি এলো কি করে, সেই সমস্ত গল্পে যাব। তো আমাদের সদস্যরা খোঁজ করতে করতে রাত 11:30-12টার সময় ওই ভদ্রলোকের খোঁজ পান যে অমুক একটা গ্রামে এরকম ঘটেছে। মানে সেই ভদ্রলোক থাকেন। রাত 12টার সময়, 12:15টার সময় গিয়ে তার বাড়িতে গিয়ে তিনি তো ঘাবড়ে গেলেন। ফলে দেখবেন প্রথম যে ভিডিওটা ওনার ইন্টারভিউ নেওয়া হয়েছিল, অনেকটা ঘাবড়ে গিয়ে সব কথা ঠিকঠাক বলতে পারছেন না গুছিয়ে, কারণ দুপুর এই সকালে ঘটেছে ঘটনা, তারপর পুলিশ তাকে 10টার সময় ছেড়ে দিয়েছে। কটার সময় হয়েছে? 8:30 9টার সময় ঘটনা ঘটেছে। 9:30 সময় মালদা টাউন জিআরপিতে তাকে মানে আরপিএফ পুলিশ তাকে তার ফোন এবং তাকে ধরে জেরা করে, ফোনটা নিয়ে ভালো করে দেখে এবং পুলিশ আরপিএফ এর মনে হয়েছে যে এটা তো মানে ট্রেনে ওঠার আগে থেকে ভিডিওটা পকেটে চালু হয়েছিল ক্যামেরাটা। তো ট্রেনে ওঠার আগে তার বাইক পার্কিং করেছিল, সেই বাইকের ছবি ভিডিও করা রাখার জন্য, কোনো কারণে চুরি হলে যাতে পুলিশকে দেখাতে পারে যে আমি এখানেই বাইকটা রেখেছিলাম। তো সেই জন্য এটা তুলতে গেছিল, তুলে যে ক্যামেরাটা বন্ধ করতে হয় সেটা তিনি ভুলে গেছেন বা পারেননি, পকেটে রেখে দিয়েছেন, ভেবেছে বন্ধ হয়ে গেছে, তো রেখে দিয়েছিলেন। পরে যখন আধা ঘন্টা পর 30 মিনিট পর যখন মোবাইলটা খুলছেন তখন যে ফোনটা চালু। যাই হোক, বন্ধ করতে গিয়ে, ক্যামেরা বন্ধ করতে গিয়ে ব্যাক মারতে গিয়ে ফ্রন্ট ক্যামেরা চালু হয়ে গেছে, যেটা আপনারা দেখেছেন। এমনকি মেয়েটি ফ্রন্ট ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলেন যে এটা কিভাবে বন্ধ করতে, উনি টিপছেন ক্যামেরাটা কিন্তু বন্ধ হচ্ছে না। তো সেই পজিশনে পাশের মেয়েটির ছবি চলে আসে কিছুটা, তাতে ওই মেয়েটি তাকে মানে কোনো কিছু বোঝার আগেই থাপ্পড় মারতে শুরু করেন। আপনার একটা জিনিস খেয়াল করেছেন ভিডিওতে, ভালো করে দেখবেন, যখন থাপ্পড় মারছে উনি কিছু বুঝে ওঠার আগে ফোনটা বন্ধ করার চেষ্টা করছেন, কিন্তু ফোনটা বন্ধ করতে পারছেন না, ক্যামেরাটা বন্ধ করার চেষ্টা করছেন, ক্যামেরাটা বন্ধ করতে পারছেন না। তারপরে ঘটনা আপনারা দেখেছেন, ওই মেয়েটির সঙ্গে থাকা আরো কয়েকজন তারা ক্যামেরা করেছে, মেয়েটি থাপ্পড় মেরেছে সিট থেকে উঠে এসে, তারপরে একটা কেওয়ার সৃষ্টি হয়েছে, যেগুলো ঘটনা আপনারা জানেন। তো আমি যাব, অনেকে অনেক রকম লজিক দেবেন, সেগুলো যাব, কিন্তু সব থেকে লজিক দীর্ঘ না করে আপনাদের খুব শর্টে একটা ভিডিও দেখাই। ওই মেয়েটি আজকে আবার একটি ভিডিও করেছে, যে ভিডিওতে বিছানায় শুয়ে শুয়ে সে ওই ভিডিওটা দেখছে, ক্লিপিংসটা, থাপ্পড় মারা ক্লিপিংসটা নিজের মোবাইলে দেখছে আর হাসছে মুচকি হেসে হেসে। তার বন্ধুরা পাশ থেকে বলছে, ওয়েল ডান ব্রো, তুমি খুব ভালো কাজ করেছো ভাই, তুমি খুব ভালো কাজ করেছো, তুমি বিশাল ভাইরাল হয়ে গেছো। তার জন্য তাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে, অভিনন্দন জানাচ্ছে। এই ভিডিও দেখার পরে আপনাদের কি মনে হবে যে মেয়েটি ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়েছিল? এবং আপনারা ওই 39 সেকেন্ডের ভিডিও পেয়েছেন, আমার কাছে ওটার টোটাল ভিডিও আছে প্রায় 4.5 মিনিটের। আপনারা 39 পেয়েছেন, আমার কাছে আরো বড় ভিডিও রয়েছে। সেই ভিডিওতে সে পরিষ্কার বলছে যে আমি তো দীর্ঘদিন ধরে খুঁজছিলাম যে এরকম যাকে আমি থাপ্পড় মারতে পারবো, এরকম দাড়িয়ালা মুসলিম লোককে খুঁজছিলাম যাকে আমি থাপ্পড় মারতে পারবো। এই ধরনের মন্তব্য এই ভিডিওর মধ্যে রয়েছে। এবং আজকে যখন তার সেকেন্ড ভিডিও আজকে যখন প্রকাশ পেল, সেখানেতে রীতিমতো ওই ভিডিও দেখে খুব আপ্লুত যে তার নাম, তার ছবি, ভিডিও চারিদিকে ছড়িয়ে গেছে। সে ইনস্টাগ্রাম প্রোফাইলে কি ভিডিও করে সেটাও আপনারা দেখেছেন, পেট কোমর বুক দেখিয়ে ডান্স করছেন। তো সেগুলো খুবই গর্বের কাজ। কোনো এক বয়স্ক ব্যক্তি মোবাইল ঘাঁটতে ঘাঁটতে মানে ক্যামেরাটা বন্ধ করতে পারছেন না, ফ্রন্ট ক্যামেরা চালু হয়ে গেছে ব্যাক করতে গিয়ে, তাতে তার ছবি এসেছে বলে তার নাকি মান সম্মান চলে গেছে। আর নিজে যে উলঙ্গ নৃত্য করেন, ভিডিও করে, রিলস বানান, সেগুলো খুবই গর্বের বিষয়। যাই হোক, বিষয়টা হচ্ছে এই ঘটনার পর, যে এই ঘটনার পরে আমরা কি করলাম, ছানবিন শুরু করে আমি দেখছি যে একতরফা মেয়েটি খেলছে, মেয়েটির পক্ষে বিজেপি অলরেডি তখন দাঁড়িয়ে গেছে, ও তার হয়ে বিজেপি ব্যাটিং করছে। আমি তো খুব মুশকিল, এবং সাম্প্রদায়িক উস্কানি দিয়ে যাচ্ছে। আমি এটা তো বাংলায় চলতে দেওয়া যায় না। সঙ্গে সঙ্গে আমি আমাদের মিডিয়া টিমকে, আমাদের ফেডারেশন, ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সদস্যদের অ্যালার্ট করি যে এটাকে যে করে হোক ব্রেক করতে হবে, পেছনে আসল রহস্যটা খুঁজে বের করতে হবে। আমি সেলুট জানাই আমাদের পুরো টিমকে, এবং একই সাথে দেবাংশু গতকাল ভিডিও করার আগে আমার সঙ্গে প্রায় আধা ঘন্টা কথা বলেছে, সমস্ত তথ্য নিয়েছে, এফআইআর কপি থেকে শুরু করে
যা যা সে আমাকে কাউন্টার প্রশ্ন করেছে আমি সমস্ত তথ্য তাকে দিয়েছি। এবং আমি ধন্যবাদ জানাই দেবাংশু ভট্টাচার্যকে যে তার অসাধারণ ভিডিও কালকে লাখো লাখো ভিউ হয়েছে এবং একটা পলিটিক্যাল প্রেশার ক্রিয়েট হয়েছে। একই সাথে আমি ধন্যবাদ জানাবো ফারাক্কার মনিরুল ইসলাম বিধায়ক, কারণ তাকে আমি বলেছিলাম যে আপনি দয়া করে ওনাকে দিয়ে ইমিডিয়েটলি একটা এফআইআর করান পাল্টা মেয়েটার বিরুদ্ধে, আস্তাক চ্যানেলের বিরুদ্ধে, না হলে কিন্তু এটা এক পেশে হয়ে যাচ্ছে। আমাদের সহযোদ্ধা সমাজকর্মী জিম নওয়াজ, সে নিজে দায়িত্ব নিয়ে আরো কয়েকজন সমাজকর্মী সেখানকার তারা তার বাড়িতে গিয়ে তাকে নিয়ে সরাসরি মালদা টাউনে জিআরপিতে গিয়ে এবং থানায় গিয়ে দুটো এফআইআর করেন। এবং আস্তাক বাংলা অলরেডি তার নিজের মিথ্যা ভিডিও করার জন্য একটা নোংরা সাম্প্রদায়িক উস্কানি ভিডিওর মধ্যে কোথাও, এমনকি এফআইআর লিস্টে কোথাও মেয়েটি বলেনি যে তার বুকে হাত দিয়েছিল, কিন্তু আস্তাক বাংলা চ্যানেল একটা বড় চ্যানেল, তারা হেডলাইন দিয়েছে যে চোখের খিদে মেটাতে মেয়ের বয়সী একটি মেয়ের বুকে হাত দিয়েছে, স্তনে হাত দিয়েছে, এরকম হেডলাইন দিয়ে সে আস্তাক বাংলা ভিডিও করেছে ফেক, এবং তার জন্য মেয়েটি চড়থাপ্পড় উপযুক্ত শিক্ষা দিয়েছে ইত্যাদি ইত্যাদি করে খুব মেয়েটাকে হিরোইন বানিয়ে ভিডিও করেছিল, খবর করেছিল। আমাদের পেশারে তার বিরুদ্ধে মামলার হুমকি দেওয়াতে তাকে মেল করেও জানানো হয়েছিল, সাবধান করা হয়েছিল, ফেসবুকের মাধ্যমে আমি তাদের অ্যালার্ট করেছিলাম যে খুব ভুল করছেন, ইমিডিয়েটলি ভুল স্বীকার করুন, নাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে বড় সড়ো অ্যাকশন নেওয়া হবে। আজকে কি করলো? আজকে দুপুরবেলায় আস্তাক বাংলা তারা চ্যানেল সরাসরি আগের ভিডিওটাকে প্রাইভেট করে দিল, এখন খুঁজে পাবেন না। আর বাকি হচ্ছে নতুন করে একটি ভিডিও করে তারা ভুল স্বীকার করেছে, ক্ষমা চেয়েছে এবং তাদের এই ভুলের জন্য, এবং ওই মফিকুল ইসলাম আক্রান্ত মুসলিম ব্যক্তির কাছে ক্ষমাও চেয়েছেন ভিডিওর মাধ্যমে। এবং বলা যায় এই জয়টা কিন্তু শুধু যে আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশন তা নয়, একই সাথে দেবাংশু, জিম নওয়াজ, মনিরুল ইসলাম সহ আরো যারা যোদ্ধা সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে সাপোর্ট করেছেন, সমাজ মাধ্যমে আমাদের বক্তব্যকে সাপোর্ট করেছেন, আমার ফ্রেন্ড লিস্টে থাকা বহু মানুষ সাপোর্ট করেছেন, আবার আমার ফ্রেন্ড লিস্টে থাকা বহু মানুষ আমার বিরোধিতা করেছেন যে তুমি মুসলিমদের দালালি করতে গিয়ে একজন মলেস্টারকে সাপোর্ট করছো, একটা ধর্ষকামী লোককে তুমি সাপোর্ট করছো সে মুসলিম বলে। ঠিক এইভাবে আমাকে দাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। দেখুন, আমার ছোটবেলা থেকে সায়েন্স ক্লাব করা, সাধু জ্যোতিষী বিভিন্ন ধরনের ভান্ডাফোর করে বের করা, তাদের ভণ্ডামিগুলো বের করা, এটা আমার ছোটবেলা থেকে স্কুল লাইফ থেকে নেশা ছিল। পরবর্তীকালে এপিডিআর এর মতো সংগঠন, মানবাধিকার সংগঠন, যাদের সাথে কাজ করতে গিয়ে বহু ফ্যাক্ট চেকিং করা, গ্রাউন্ড রিপোর্ট করা, এগুলো অভ্যস্ত, এবং তার সূত্র ধরে এই নেশাটাকেই বর্তমানে পেশা হিসাবে বেছে নিয়েছি 2019 থেকে। বলা যায় তখন ধীরে ধীরে করতাম, প্রফেশনালি 21 থেকে নেমেছি। ফলে এখন আমাদের টিম রয়েছে, একটা খুব মানে কি বলবো শক্তিশালী সোশ্যাল মিডিয়ায় আমাদের বন্ধুরা রয়েছেন, যাদের প্রেসারে আজকে কিন্তু আস্তাকের মতো চ্যানেল ক্ষমা চাইলো। আগামী দিনে শুভেন্দু অধিকারীও চাইবে, যারা যারা ফেক নিউজ ছড়াবে, সাম্প্রদায়িক উস্কানি বাংলায় দেবে, তাদের মুখোশ এইভাবে খোলা হবে। আমি লাইভে আছি, কথা বলা যাবে না তো, বারবার ফোন করে যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে একের পর এক এই ঘটনার যদি বিবরণ আমরা দেখি, তাহলে এখনো পর্যন্ত আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশনে এটা প্রথম জয়। কারণ আত্মপ্রকাশ হয়েছে মাত্র 23 তারিখে, 23শে ফেব্রুয়ারি প্রেস ক্লাবে। সেখানে বিজেপি বাদে প্রায় সমস্ত রাজনৈতিক দলের প্রথম সারির নেতারা এসেছিলেন, তাদেরকে ইনভাইট করেছিলাম আমাদেরকে একটু আমাদের দাবিগুলো সাপোর্ট করার জন্য, সবাই সাপোর্ট করেছিল। কিন্তু সেখানে ডাকা হয়নি বিজেপিকে, তার জন্য ওই কি যেন তোতলা উকিল হাইকোর্টে বিজেপির, তরুণজ্যোতি তেওয়ারি, সে আমাদের এই ফেডারেশনের প্রোগ্রামের ছবি পোস্ট করে বলল যে এটা কি ইন্ডিয়া জোট ও জামাত পক্ষ, বাংলা পক্ষকে জামাত পক্ষ বলে একটা নোংরামি করে একটা পোস্ট করলো, যেটা খুব লাখো লাখো ভিউ হয়েছে। তো
তার জন্য আমি ধন্যবাদও জানিয়েছি তাকে, এবং একই সাথে তাকে বলেছি যে ভাই তোমাকে ডাকিনি বলে খুব রাগ হয়েছে, চিন্তা করো না, পরবর্তীকালে তোমায় ডাকবো। যাই হোক, এবার বিষয়টা হচ্ছে যে এই ঘটনায় আমাদের কেন মনে হয়েছিল যে এই ঘটনায় মেয়েটি যেটা করেছে সেটার সাথে শুভেন্দুর সম্পর্ক আছে। তার কারণ হচ্ছে যে ওই ভিডিওটা আমাদের কাছে আসার আগে, আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমরা ডিজিটাল মিডিয়ায় কাজ করি, বড় চ্যানেলের আগে আমাদের কাছে আসে, আমাদের থ্রু বড় চ্যানেলের কাছে যায়, ডাইরেক্ট বড় চ্যানেল পায় না, প্রথমে আমরা পাই যে কোনো খবর। কারণ আমাদের লোক প্রতিটি এলাকায় এলাকায়, বড় চ্যানেলের সাথে সাধারণ মানুষের সম্পর্ক কম, কিন্তু আমাদের সাথে প্রতিনিয়ত সাধারণ মানুষের সম্পর্ক। ফলে কোনো কিছু ঘটলে সাধারণ মানুষ প্রথম আমাদের পাঠায়, বা প্রতিটি এলাকায় কোনো না কোনো ছোটখাটো ডিজিটাল মিডিয়া রয়েছে, তাদের কাছে আসে, তারপরে আমাদের গ্রুপের থেকে তখন বড় চ্যানেলের কাছে যায়। এই ঘটনার ক্ষেত্রে আমরা দেখলাম ঠিক উল্টোটা, ওই ভিডিওটা মেয়েটি করেছে এবং করার পরে সেই ভিডিও প্রথম পোস্ট করছে কে? শুভেন্দু অধিকারী। আমার তখনই ডাউট হয়েছিল, এবং শুভেন্দু অধিকারী যে টোনে, যেভাবে মুসলিমদেরকে আক্রমণ করে মেয়েটিকে শেরনি হিসাবে, মানে বিশাল সাহসী সিংহী, মানে কি বলবো, বাঘিনী হিসাবে তুলে ধরা, শেরনি হিসাবে, তো সেই জায়গাটা আমার কোথাও মনে হয়েছিল যে এর সঙ্গে শুভেন্দু অধিকারীর ওই মেয়েটির সাথে কোনো সম্পর্ক বা লিঙ্ক আছে, কোনো পলিটিক্যাল লিঙ্ক আছে। না হলে এত দ্রুত ঘটলো সকাল মোটামুটি 8:30 থেকে 9টা, 9:30টার মধ্যে, আর শুভেন্দু অধিকারী তার ঘন্টা খানেক বা 1-1.5 ঘন্টার মধ্যে ফেসবুকে পোস্ট করছে, টুইটারে পোস্ট করছে, এত তাড়াতাড়ি কি ব্যাপার? ওই ঘটনা তো আগে আমাদের কাছে আসা দরকার ছিল, আমাদের কাছে আসার আগে ওর কাছে গেছে। তার মানে ওই মেয়েটাকে দিয়ে খুব প্ল্যানফুলি এটা করিয়েছে শুভেন্দু অধিকারী, এটা মোটামুটি এখন আমরা বুঝতে পারছি। তার কারণ ওই মেয়েটি এই ঘটনার পরে সামান্যতম দুঃখ প্রকাশ বা ক্ষোভ, বা এই যে পাল্টা ওর বিরুদ্ধে যে সোশ্যাল মিডিয়ায় ওর বিরুদ্ধে যে বিভিন্ন ভিডিও হচ্ছে বা পোস্ট হচ্ছে, বা এই যে মফিকুল ইসলাম আক্রান্ত ব্যক্তি মুখ খোলা শুরু করেছে, তার কাউন্টার দেবে, এরকম ধরনের কিছু না করে তার ভিডিও ভাইরাল হচ্ছে, তার নাম, ছবি, ভিডিও পোস্ট হচ্ছে বিভিন্ন জায়গায় তাকে নিয়ে, এটা তার কাছে অনেক এক্সাইটমেন্ট, সে ভাইরাল হয়েছে। এই ভাইরাল হওয়ার নেশা মেয়েদের আজ উলঙ্গ করে দিয়েছে। আমি দেখছিলাম এই কি যেন প্রিয়া ব্লগস, এরকম টাইপের বহু চ্যানেল আছে যেখানে মানে পারলে নিজের পুরো শরীর উলঙ্গ করে তারা ক্যামেরার সামনে ওপেন হয়ে যাচ্ছে। এই ভাইরাল হওয়ার মানসিকতা থেকে মেয়েদের মধ্যে এমন একটা চারিত্রিক বিকৃতি এসছে, যে বিকৃতিটা একটা সুস্থ সমাজের লক্ষণ নয়। এবং আমরা দেখবেন যে পৃথিবীতে সম্ভবত ভারতবর্ষ একমাত্র দেশ যেখানে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের নোংরামিটা বেশি হয়, অন্য দেশের মানুষ এগুলো করে না। এবং এই যে এই মেয়েটির নেশা রিলস বানানো, তার ইনস্টাগ্রাম প্রোফাইলে যাবেন, মেয়েটির আমি নাম কোথাও বলিনি আগের কোনো ভিডিওতে, এখনো বলছি না, তো রিলস বানানোর নেশা, এবং তার যে ধরনের ছবি ভিডিও সেই রিলস রয়েছে সমাজ মাধ্যমে তার প্রোফাইলে, আপনারা একটু ঘেটে দেখবেন, মোটেই তথাকথিত ভদ্র চরিত্র আমরা যেটা বলি, বা একটা মানুষের মধ্যে শিক্ষিত মার্জিত যে একটা স্বভাব থাকে, বা চক্ষুলজ্জা বোধ থাকে, আত্মসম্মান বোধ থাকে, সেটার মধ্যে নেই। আমরা সাধারণত এখনো পর্যন্ত ছেলেরা, বাড়ির বয়স্ক কেউ আসছে, পরিচিত কেউ আসছে, এলে রাস্তা দিয়ে আবার সিগারেট খাচ্ছি, সঙ্গে সঙ্গে আমরা সিগারেটটা ফেলে দিয়ে লুকিয়ে পড়তাম, এখনো করে, কিন্তু এদের মধ্যে এটা নেই। এবং আরেকটা জিনিস আপনারা খেয়াল করেছেন যে এই ঘটনার ক্ষেত্রে ওই মেয়েটার পক্ষে যারা দাঁড়িয়েছিলেন, আজকে ওই মেয়েটির নতুন ভিডিও আসার পর তারা কি নিজের থুতু চাটছেন না? মেয়েটিকে অন্ধভাবে সাপোর্ট করে গেলেন, এবং আমার প্রোফাইলে থাকা অনেক ভালো ভালো যারা লেখেন, অসাধারণ লেখার হাত, যুক্তি দিয়ে তথ্য দিয়ে লেখেন, তাদের মধ্যে কোথাও না কোথাও একটা মেকি নারীবাদী সাজার একটা খুব ইচ্ছা প্রবণতা দেখা দিল। অনেক পুরুষ তারা সারা বছর হয়তো নারীদেরকে নিয়ে খুব নোংরা পোস্ট করেন, কিন্তু এই ঘটনার ক্ষেত্রে হঠাৎ করে নারীবাদী হয়ে গেল। এই মেকি নারীবাদীদের নিয়ে খুব সমস্যা। এরা হচ্ছে সেই পাবলিক, ভিড়ের মধ্যে কোনো মেয়ের ধরুন কোনো মেয়ে কোনো পুরুষকে খোঁচা মারলো বা ধাক্কা মারলো, সেটা অপরাধ নয়, কিন্তু কোনো মেয়েকে যদি কেউ ধাক্কা মেরে দিল,
ট্রেনে উঠতে গিয়ে, বাসে উঠতে গিয়ে বা নামতে গিয়ে ট্রেনের মধ্যে ওই ভিড়ের মধ্যে, তাহলে সেই মেয়েটা যে সিন ক্রিয়েট করে, সেই সিন ক্রিয়েটের ফলে সেই লোকটিকে সবাই মিলে নারীবাদী হয়ে ওই লোকটার উপর টর্চার শুরু করে দেয়। এক্ষেত্রে তখন সে মহিলা হয়ে যায়, নারী হয়ে যায়, আর বাকি সময় বলে যে আমি নারী পুরুষ সমান। তো এই অতিরিক্ত নারীবাদী সেন্সিটিভ সেজে ভিকটিম কার্ড খেলার যে খেলা, এটা বহু যুগ ধরে আমি দেখে এসেছি। এরা নিজেরা নোংরামি করবে, রিলস বানাবে, নিজের পুরো ভিডিও করবে খুব নোংরা নোংরা। আবার সেই মহিলা তার কোনো কেউ, তিনি কে, নায়িকা বিশাল, রাস্তায় কেউ যদি কোনো মহিলা হেঁটে যাচ্ছে বা কোনো হিরোইন হেঁটে যাচ্ছে বা যে কোনো লোক রাস্তায় হয়তো ভিডিও করছে, কোনো একটা অন্য হয়তো ওনার করছে না, অন্য কিছু ভিডিও, সেই ভিডিওতে ধরুন কেউ চলতে চলতে কোনো মেয়ের ছবি চলে এলো, সেই মেয়েটা এসে চত্থাপ্পড় মেরে দিয়ে চলে গেল। নর্মালি নিয়ম হচ্ছে, আইনত যেটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে যে এই যে কোনো ভিডিও আপনি করতেই পারেন, তাতে অনেক মানুষ আসবে, আপনি আসবেন, আপনার পরিচিত অপরিচিত বহু মানুষ আসবে, সেটা অপরাধ নয়। কিন্তু ওই ভিডিওটাকে যদি আপনি কোনো অপরাধমূলক কাজে ব্যবহার করেন, তখন আপনাকে অপরাধী হিসেবে ধরা হবে। এটা হচ্ছে আইনত জায়গা। তো অবভিয়াসলি ওই ভদ্রলোক নিজের ক্যামেরা ঠিক করতে পারছে না, সেখানে চলে এসেছে কোনো কারণে, কয়েক সেকেন্ড, ভালো করে মুখও বোঝা যায় না সেখান থেকে। তো সেই জায়গা থেকে তাকে যেভাবে মারধর করা হয়েছে, অন্তত না হলে 30 থেকে 40টা থাপ্পড় মারা হয়েছে টোটাল ভিডিওতে। তার চশমাটা পড়ে ভেঙে গেছে, তাকে বাইরে, স্টেশনের বাইরে বেরিয়ে, মানে স্টেশনে যখন ট্রেন থেকে নামলো, আরপিএফকে আগে দিয়ে ফোন করে ডাকা হলো, সেখানে দাঁড়িয়ে সিন ক্রিয়েট করা হলো, এত চিৎকার করছে যে আশপাশের লোকজন সবাই ছিটকে চলে গেছে মেয়েটার চিৎকারে। সেখানে প্রত্যক্ষদর্শী, আমার আগের ভিডিও দেখার পর 2জন প্রত্যক্ষদর্শী ফোন করেছিলেন। এমনকি ওই মেয়েটার সাথে হোয়াটসঅ্যাপে এবং ইয়েতে আপনার ফেসবুক মেসেঞ্জারে সেখানে মেয়েটির সঙ্গে অনেকে যোগাযোগ করার চেষ্টা করেছেন। তারা যখন প্রশ্ন করেছেন, তাদেরকে নোংরা নোংরা ভাষায়, যে ভাষাটায় সম্ভবত কোনো ভদ্র ঘরের বা মোটামুটি রুচি সম্পন্ন ঘরের মানুষ ওই ভাষা ব্যবহার করে না, কিন্তু ওই মেয়েটির ভাষা এত নোংরা। আমার কাছে সব হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো পাঠিয়েছেন যারা যারা তার সাথে যোগাযোগ করেছিলেন। ট্রেনে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের মধ্যে একাধিক মানুষ আমাকে সেই সময়কার আলাদা করে ভিডিও পাঠিয়েছেন, যে ভিডিও আপনাদের কারো কাছে নেই। আমার কাছে প্রত্যক্ষদর্শীরা ফোন করে জানিয়েছেন, এবং তখন আমি বুঝে গেছি খেলাটা কি। এই ঘটনাটা পরিকল্পিতভাবে বিজেপি আরএসএস পরিকল্পিতভাবে ওই লোকটিকে দিয়ে টোটাল মুসলিম সমাজকে অপরাধী, ধর্ষক সাজানোর চেষ্টা করেছে। আচ্ছা, যারা আজকে ওই মেয়েটির হয়ে মুসলিম বিদ্বেষকে উগরে দিচ্ছেন এবং আমাকে বলছেন আমি মলেস্টারকে সাপোর্ট করছি, ওই যারা বলছেন আমাকে, তারা ফেসবুকে কুম্ভ মেলায় স্নান করার যে ভিডিও মহিলাদের ওয়েবসাইটে তৈরি করে বিক্রি করছিল, সেখানে গ্রেপ্তার হয়েছিল 3 জন। তার মধ্যে একজন বিজেপির যুব নেতা আর 2জন তথাকথিত সমর্থক, টোটাল 3 জন গ্রেপ্তার হয়েছিল। সেখানে কিন্তু 3 জনই সনাতনী হিন্দু। কই তাদের বিরুদ্ধে একটা পোস্ট নেই কেন? অর্থাৎ সনাতনীদের ধর্ষণ করুক, রেপ করুক, তাদের উলঙ্গ ভিডিও বিক্রি করুক, সেটা অপরাধ নয়। অপরাধ হচ্ছে কোনো মুসলিম খারাপ নজরে দেখলো কিনা, কোনো মুসলিম কারোর দিকে ভিডিও করলো কিনা, সেটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। এত মানুষকে কুম্ভ মেলায় নিজের পায়ের নিচে, হিন্দু সনাতনীদের পায়ের নিচে কোচলে, মেরে, মাথা থেতলে একজনকে খুন করে চলে যাচ্ছে কুম্ভ মেলায় ডুব লাগিয়ে পুণ্য অর্জন করতে। নিজের মা বাবাকে, বৃদ্ধ মাকে, এই আমাদের কলকাতারই ঘটনা, বৃদ্ধ মাকে 7 দিন ধরে বাড়িতে তালা মেরে খাবার দাবার না দিয়ে স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে চলে গেছে কুম্ভ মেলায়। যখন না খেয়ে চিৎকার করছে, চারিদিকে কান্নার রোল, আশপাশের মানুষ গিয়ে তালা ভেঙে তাকে খাবার দাবার দেয়। ফলে সনাটুনি
ওই সমস্ত কথা বলে ভোট করানো ছাড়া বাস্তবে এই সনাতনীর কোনো অস্তিত্ব নেই। যেটুকু আছে সেটা মানবতাবোধ, যুক্তিবোধ, সেটা ব্যবহার করুন। ওই সনাতনীর ধুঁয়ো তুলে মিথ্যা খবরকে সত্যি বলে চালিয়ে সমাজে অশান্তি সৃষ্টি করবেন, এটা বাংলায় হতে দেব না। তো যাই হোক, সব থেকে মজার ব্যাপার হচ্ছে ওই মেয়েটির যে নতুন ভিডিও এসছে তাতে বুঝিয়ে দিয়েছে যে সে যেটা করেছে সেটা ভাইরাল হওয়ার জন্য করেছে। তার জন্য তার বন্ধুরাই ছোট ভিডিওতে তার বন্ধুরা বলছে ওয়েল ডান ব্রো, তুমি ভালো কাজ করেছো, খুব মশা হাসি ঠাট্টা হচ্ছে, বিশাল মহান কাজ করেছে। আমার আগের ভিডিওতে ওই মেয়েটার ওই নতুন ভিডিওটা দেওয়া আছে, দেখে নেবে। আর দ্বিতীয়ত হচ্ছে, ফলে এর মাধ্যমে প্রমাণিত হয়ে গেল যে আমরা এই কদিন ধরে যা যা তথ্য ভিডিও আপনাদের সামনে পরিবেশন করেছি সেটা সঠিক, এবং এই মেয়েটির সাথে শুভেন্দু অধিকারী তথা বিজেপির ভালো মতো যোগসাযোগ আছে, না হলে এত দ্রুত ওই মেয়েটির ভিডিও শুভেন্দু অধিকারী পোস্ট করতে পারেন না। কিছুক্ষণ আগে দেখলাম অগ্নিমিত্রা পল প্রেস কনফারেন্স করছেন বিজেপির দপ্তর থেকে, এবং মেয়েটিরকে নিয়ে খুব চিন্তিত, তার সুরক্ষার ব্যাপারে চিন্তিত। না, মেয়েটির কিছু হবে না, কেউ মেয়েটির কোনো আঘাতও করবে না, এটুকু আমরা জানি। কিন্তু আইনি ব্যাপারে মেয়েটিকে শাস্তি ভোগ করতে হবে, যে একজন বাপের বয়সী লোককে যেভাবে মারধর করেছে এবং অপমান করেছে, তাকে কি বলবো, তার বিরুদ্ধে মিথ্যা অ্যালিগেশন নিয়ে এসছে, পাল্টা কিন্তু এবার মামলা শুরু হয়ে গেছে। আস্তাক বাংলার বিরুদ্ধে হয়েছে, আস্তাক বাংলা অলরেডি চুপসে গেছে, এবার পালা মেয়েটির। দ্বিতীয় পালা, শুভেন্দু অধিকারী এবং বিজেপির যে সমস্ত নেতা নেত্রীরা এখনো উস্কানি দিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগে খবর রটিয়েছে কি শফিকুল ইসলাম, কি খবর রটিয়েছে জানেন? আপনাদের দেখাই। কিছুক্ষণ আগে শফিকুল ইসলাম একটা খবর রটিয়েছে যে চাচাকে আর বাঁচানো গেল না, গ্রেপ্তার। চাচাকে আর বাঁচানো গেল না, চাচা গ্রেপ্তার হয়ে গেছে বলে কিছুক্ষণ আগে, এই কিছুক্ষণ আগে মানে ঘন্টা দুয়েক আগে ভিডিও করেছে শফিকুল ইসলাম, হারাম টিভির অন্যতম সাংবাদিক। যাই হোক, তো বিষয়টা হচ্ছে সে বেচারাও ধরা পড়ে গেল, কারণ এই ভিডিও করার পরপরই ওই চাচা, মানে শফিকুলের ভাষায়, তিনি সরাসরি কি করেছেন, তার বাড়ি থেকে একটি ভিডিও করেছেন। আমাদের ছেলে সাংবাদিকরা ছিল ওখানে, কেউ না কেউ, সে ভিডিও করে আমাকে পাঠিয়েছে। কি বলেছে শুনুন। বাড়িতেই আছে, আমার নামে অনেকে কমপ্লেন করছে কি পুলিশে নাকি অ্যারেস্ট করেছে। তো আমি এখন বর্তমান বাড়িতে, তো যা অত্যাচারটা হয়েছিল আমার উপরে, সেই অত্যাচারের জন্য আমি বর্তমান বাড়িতেই আছি। আমার নামে অনেকে কমপ্লেন করছে কি পুলিশে নাকি অ্যারেস্ট করেছে। তো আমি এখন বর্তমান বাড়িতে, তো যা অত্যাচারটা হয়ে। হ্যালো, তো কেসটা হচ্ছে শফিকুল এটা নিয়ে যখন ভিডিও করলো, তখন আমাদের সংগঠনের অন্যতম দায়িত্বে সাকিরুল ইসলাম শফিকুলকে ফোন করেছিল। তার কি কথাবার্তা হয়েছে একটু পরে আমি সেটাও আপলোড করে দিচ্ছি, আপনারা অনেকে দেখেও ফেলেছেন এতক্ষণে। সেখানে শফিকুল হাসতে হাসতে বলছে, আমি তো শুনেছি একজনের কাছ থেকে, তাই ভিডিও করে ফেলেছি। উইদাউট কোনো ইনফরমেশন ছাড়া, ঝাড়াই বাছাই ছাড়া খবর করা সাংবাদিকতা নয়। এবং এর আগেও ওই মেয়েটিকে মানে বিশাল হিরোইন করে দেবী হিসাবে তুলে ধরে ভিডিও করেছে, এবং এই মুসলিম চাচা, আমি জানেন আপনারা যে শফিকুল মুসলিম হলেও একটা মুনাফেক না গদ্দার কি সব বলে, তো ওই টাইপের লোক, নামেই শফিকুল ইসলাম, অ্যাকচুয়ালি ও মুসলিম নন সেই হিসাবে। তো সে কি করেছে, ওই চাচাকে মানে নোংরা মানসিকতা দেখিয়ে একটি ভিডিও করেছিল জাস্ট এর আগের দিন, ওই শুভেন্দু অধিকারী পোস্ট করার পর। তো বিষয়টা হচ্ছে পুরো কেসটাকে বিজেপি তার রাজনৈতিক হাতিয়ার হিসাবে মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদের খেপিয়ে তোলার জন্য ব্যবহার করতে শুরু করে। সেখানে জল ঢেলে দিল কে? আমরা, এবং আমাদের সাথে বাকি আমাদের সদস্যরা এবং বন্ধুরা। কিন্তু সব থেকে মজা লাগছে, যারা
আমি ওই মেয়েটির বিরুদ্ধে আলাদা করে আমি সেইভাবে ভিডিও করিনি, কিন্তু যেটুকু বলেছি তাতে অনেকেরই মনে হয়েছে যে আমি ওই মেয়েটার চরিত্র খারাপ বলতে চাইছি ইত্যাদি। তো মেয়েটার পক্ষে দাঁড়িয়ে গেছে অনেকে, অনেক আইনজীবী আমাকে ফোন করছেন, অনেক বড় বড় নেতা মন্ত্রী ফোন করছেন, দীপক অ্যাকচুয়ালি কেসটা কি। আমি কেসটা জাস্ট চোখের সামনে দেখে নিন। তো ভালো করে আজকে কি হলো, এই ঘটনার পরে ধীরে ধীরে যখন পুরো বিষয়টা সামনে এসেছে, আপনাদের এই মাঝখানে একটা ইনফরমেশন দিই, যখন আরপিএফ তুলে দিল ওই মেয়েটি, ওই মফিকুলকে, মানে ওই মুসলিম চাচাকে, আরপিএফ ওনার সঙ্গে কথা বলে ওনার ফোনটা নিল, সবকিছু দেখলো, দেখে টেকে ওনাকে সঙ্গে সঙ্গেই ছেড়ে দিল। ঘটনা ঘটেছে মোটামুটি 8:30 থেকে 9টার মধ্যে। 9:15-20 নেমেছে মালদাতে, নেমে আরপিএফ এর হাতে তুলে দেয় এবং মেয়েটা একটা কমপ্লেন করে। সেই কমপ্লেনের কপি আমাদের কাছে আছে এবং সেখান থেকে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তারপরে মেয়েটাও চলে যায়। তার কিছুক্ষণ পরে চাচাকেও ছেড়ে দেয়। চাচা মোটামুটি 10টার আগেই ওখান থেকে চলে আসে। মোবাইলটা অবশ্য এখন আরপিএফ এর আন্ডারেই আছে, ওটা এখনো দেয়নি, ওটা পরে হয়তো দেবে ছানবিন করার পর। কিন্তু এখনো পর্যন্ত যা তথ্য বা রিপোর্ট, তাতে এটা পরিষ্কার হয়ে গেছে, আরপিএফ পরিষ্কার বুঝে গেছে যে এটা মেয়েটা সিন ক্রিয়েট করছে এবং এটা চাচার অসাবধানবশত এটা ঘটে গেছে। এখানে চাচার কোনো ইন্টেনশন ছিল না। আর চাচা কোথায় যাচ্ছিলেন সেটা হচ্ছে আয়ুর্বেদিক হার্বাল বিভিন্ন প্রোডাক্টের ওয়েট লস নিয়ে ক্যাম্পেন হয়, মেডিকেল ট্রিটমেন্ট হয়, সেরকম একটা ট্রিটমেন্ট ক্যাম্পে যাচ্ছিলেন তার পাড়ারই প্রতিবেশী এক হিন্দু মহিলাকে নিয়ে, এবং সাথে আরেকজন পুরুষও ছিলেন। তাকে নিয়ে যাচ্ছিল উনি ক্যাম্পে। কিভাবে তিনি একটু স্বাস্থ্যবান, দেখবেন সেই মহিলার ইন্টারভিউ আমার চ্যানেলে আছে। তো তিনি গেছিলেন, তিনি পাশের বগিতে ছিলেন। তো তিনি যা বক্তব্য রেখেছেন সেটা পরিষ্কার, যেটা আমার আগের ভিডিওতে দেখেছেন, দেবাংশুর ভিডিওর মধ্যেও রয়েছে, যেটা আমার থেকে নিয়ে করেছে। তো এই পুরো বিষয় থেকে পরিষ্কার হয়ে গেছে যে এই ঘটনায় ওই মেয়েটি বিজেপি আরএসএস এর তথা শুভেন্দুর চক্রান্তে পুরো পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটিয়েছিল। তার কারণ ওই ভিডিওর মধ্যে এক জায়গায় বলতে শোনা যাচ্ছে, মেয়েটি বলছে যে আমি তো এরকমই একটা সুযোগ খুঁজছিলাম, এরকমই দিন খুঁজছিলাম, কবে এরকম তোদের মতো লোককে আমি থাপ্পড় মারব, তোদের মতো লোককে থাপ্পড় মারব। তার মধ্যে তার মগজে আগে থেকেই মুসলিম বিদ্বেষ বিজেপি আরএসএস ঢুকিয়ে দিয়েছিল। সেই কারণে ওই ভিডিওটি কোথাও সার্কুলেট হলো না, সরাসরি শুভেন্দুর কাছে পৌঁছে গেল। অর্থাৎ এটা শুভেন্দুর পরিকল্পনা। একের পর এক সন্দেশখালী থেকে আরজিকর থেকে শুরু করে বিভিন্ন ঘটনার ক্ষেত্রে, মুর্শিদাবাদকে জঙ্গিদের আতুর গড় বানানো, জঙ্গি বলে তুলে নিয়ে যাওয়া ইত্যাদি, একের পর নাটকে আমরা জল ঢেলেছি। আপনারা সেগুলো খবরগুলো দেখেছেন এর আগে। এবারে এই ষড়যন্ত্র আমরা জল ঢেলে দিলাম। এরকম যত ষড়যন্ত্র করবে ততই আমরা জল ঢালবো। বিজেপির এক নেতা গতকাল আমাকে ইন্টারভিউ দিয়েছেন, সে শুভেন্দুর বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন। সেই ভিডিওটা একটু পরে আমি আপলোড করে দিচ্ছি। কারণ তার মনে হয়েছে শুভেন্দু অধিকারী এরকম ফ্লপ প্রজেক্ট নিয়ে পরিকল্পনা বা ষড়যন্ত্র করে আদতে হিন্দু ভোট তো বাড়ছে না, উল্টে বিজেপির একটা বড় অংশ বসে যাচ্ছে, কারণ বিজেপির মুখ পোড়াচ্ছে এই শুভেন্দু অধিকারী। যাই হোক, এবার একটু প্রশ্ন উত্তরে যাই, দেখি কার কি। আর ওই যে নারীবাদীদের কথা বলি, দেখুন এমনি সময় নারী পুরুষ সমান, আর এই ধরনের কেসে বা ভিকটিম সাজার কেসে তখন এরকম আমার সাথে আমার পরিচিত বন্ধুদের ক্ষেত্রে ঘটেছে, পরিচিতদের মধ্যে ঘটেছে যে টিউশন পড়ায় একটা মেয়েকে, সে প্রেমের প্রস্তাব দিয়েছে, টিউশন মাস্টার মানে আমার ওই বন্ধুটা প্রত্যাখ্যান করেছে, বলছে না তুমি আমার থেকে অনেক ছোট, হ্যাঁ তুমি ক্লাস 8 না 9 পড়ে। সে প্রত্যাখ্যান করাতে তার বিরুদ্ধে মলেস্টেশনের কেস, ধর্ষণের কেস দিয়ে এখনো পর্যন্ত খোরপোশের মামলা করে, হ্যাঁ, এবং তার নামে মিথ্যা বিয়ে করেছে তাকে ইত্যাদি, মিথ্যার প্রতিশ্রুতি, বিয়ের প্রতিশ্রুতি, নানা রকম মামলা করে এখনো পর্যন্ত প্রতি মাসে খোরপোশ নিয়ে যাচ্ছে মেয়েটি, এবং সে ওই টাকা নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে অন্য ছেলেদের সাথে। কিন্তু সেই সময় ওই মেয়েটির পক্ষে যারা দাঁড়িয়ে ছিল আজকে চোখের সামনে দেখছে মেয়েটির নোংরামি। এই মেয়েটি, যে মেয়েটি এই কাণ্ডটা করেছে,
সেই মেয়েটাও সেই ক্যারেক্টার, আর তাকেই অন্ধভাবে কোনো তথ্য যাচাই না করে মেয়ে বলে তার পক্ষে দাঁড়িয়ে গিয়ে নিজেকে একটা বিশাল নারীবাদী জাহির করার যে প্রবণতা, ওটাও এক ধরনের নোংরামি, ওটাও এক ধরনের চারিত্রিক অবক্ষয়, যেটা এই মেয়েটার মধ্যে আছে সেইটা, সেই মানসিকতা তোমার মধ্যেও আছে। ফলে চরিত্র মানে কারোর একার খারাপ নয়, শুধু মেয়েদের নয়, ছেলেদেরও চরিত্র খারাপ মেয়েদের কারণে, মেয়েদের চরিত্র খারাপ হয় ছেলেদের কারণে। ফলে যে কোনো ঘটনা নিয়ে সুড়সুড়ি দেওয়ার আগে একটু যাচাই করার চেষ্টা করুন। ফেক নিউজ কিভাবে তৈরি হয়, ফেক নিউজ কিভাবে চড়ানো হয়, ফেক নিউজ কিভাবে ধরা হয়, কিভাবে তদন্ত করা হয়, সেগুলো শিখতে হলে আমার সঙ্গে যোগাযোগ করুন, কারণ ওটা আমার নেশা ছিল, এখন পেশা। ফলে আমার কোনো ভিডিও বা আমার কোনো পরিবেশন করা তথ্য বক্তব্য মিথ্যা প্রমাণিত হয়েছে, মোটামুটি এরকম ইতিহাস আমার চ্যানেলে নেই। আমি যা বলেছি, ভবিষ্যৎবাণী করেছি বিভিন্ন পলিটিক্যাল বিষয় নিয়ে, ভোটের রেজাল্ট নিয়ে বা যে কোনো ঘটনা নিয়ে, আরজিকর নিয়ে বহু প্রথম 9 তারিখে ঘটেছিল, 14 তারিখে আমি বলেছিলাম যে এই ঘটনার পেছনে অ্যাকচুয়াল ঘটনা এক, কিন্তু দেখানো হচ্ছে আলাদা, এবং মিথ্যা 150 গ্রাম ইত্যাদি, পেলভিক বোম ভানা ইত্যাদি নিয়ে যে ফেক নিউজ ছড়ানো হচ্ছে, সেটা সত্যি ঘটনা চাপা দিয়ে এটাকে নিয়ে রাজনৈতিক রং চড়ানো, রাজনৈতিক ফায়দা লোটার জন্যই এরা আন্দোলন করছে। আমি যে কথাগুলো বলেছিলাম 14 তারিখে রাত দখলের রাতে, সেই কথাগুলো 100% মিলে গেল বাকি কয়েক মাসে। যাই হোক, এবার আপনাদের প্রশ্ন উত্তর নেব। সেটা হচ্ছে, একজন লিখেছেন কি, সৌমিক দে, আপনার ক্ষমতা থাকলে মেয়েটার ইন্টারভিউ করুন। হ্যাঁ, তার বাড়িতে আমি পাঠিয়েছিলাম, আমাদের টিম পাঠিয়েছিলাম, তার ফ্যামিলি নিয়ে সে গায়েব, সেই ফ্যামিলি নিয়ে গায়েব হয়ে গেছে। তার যদি হিম্মত হতো তাহলে আমি না হই অন্তত কারোর না কারোর কোনো মিডিয়ার মাধ্যমে বা বিজেপির কোনো চ্যানেলে সে তার নিজের বক্তব্য রাখতো, রাখেনি। বরং মেয়েটির যে নতুন ভিডিওটা আপনাদের দেখাই, অনেকে হয়তো বিশ্বাস করবেন না মেয়েটি কি নোংরামোটা করেছে। মেয়েটি ওই ভিডিওটা চালিয়ে, এটা হচ্ছে ভিডিওটার আমি জাস্ট স্টিল ফটো, ভিডিওটা চালিয়ে আনন্দ করছে, এত ভাইরাল হয়েছে, এত ভাইরাল হয়ে গেছে। ঠিক আছে, আপনাদের ভিডিওটা দেখাই একটু, ভিডিওটা না দেখালে হবে না, আপনাদের ভিডিওটা একটু দেখিয়ে দিই। কি হারে নোংরামি হয়েছে আপনাদের একটু জাস্ট ভিডিওটা দেখাই, যে মেয়েটা কি পরিমাণে নোংরা মানসিকতার, তার নমুনা সে নিজেই দিয়ে দিয়েছে। কোথায় গেল ভিডিওটা? আমি একটু দূর থেকে দেখাচ্ছি। Well done, bro. Well done. ওয়েল ডান ব্রো, ওয়েল ডান, তুমি কি মহান কাজ করেছো, তোমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। ওয়েল ডান, ওয়েল ডান। তার বন্ধুরা তাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে, সেই ভিডিও করে আবার সে আপলোডও করে। কি বলবেন? এই মেয়ের হয়ে আপনারা দালালি করছিলেন, তাকে সেন্নি বানানোর চেষ্টা করছিলেন। লজ্জা করে না আপনাদের নিজেদের নারী বাড়ি সাজাতে? আর মেয়ে হলেই তাকে একটু সাপোর্ট করতে চলে যান। কি সমস্যাটা কোথায়, ওপরে না নিচে? একজন লিখেছেন রহমান শেখ, হোয়াট ওয়াজ দ্য ইনসিডেন্ট ইন বারুইপুর? না, এখনো পর্যন্ত এই কেসের জন্য ওই কেসটা নিয়ে এখনো মাথা ঘামানো হয়নি, তবে ওটা আমার কানে এসেছে, আমি কিছু ভিডিও দেখেছি, এটা নিয়ে আমরা তদন্ত করে খুব শীঘ্রই ফ্যাক্ট ফাইন্ডিং করে রিপোর্ট দেবো সামনে। আরেকজন লিখেছেন, এইভাবে নোংরা ভাষায় ভাই কমেন্ট করবেন না, সরি। সত্য ঘটনা তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ, সবসময় এইভাবেই সত্য কথা তুলে ধরেন। যারা নিন্দা করে তারা সবসময় নিন্দা করে, অন্ধভক্ত অনেক আছে। ওকে দেখলেই মনে হচ্ছে ও কি ধরনের, একজন কমেন্ট করেছেন। না না, এই ধরনের নোংরা
শফিকুল হচ্ছে বাপরে বাপ, এত নোংরা কমেন্ট। যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে এ বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকেই সেকেন্ডে সেকেন্ডে কমেন্ট আসছে, তো দাদা বিজেপি জানে না এটা পশ্চিমবঙ্গ, ওদের সব চাল বাংলার মানুষ খুব ভালো করেই বোঝে এবং খুব সচেতন। ওই মেয়েটার নাম কি দাদা? না, আমি ভিডিওতে ওই মেয়েটার নাম কখনো বলিনি, এখনো বলবো না। আপনারা সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবেন ওর নাম, ছবি, ওর ভিডিও, ওর কিছু নোংরা ভিডিও পেয়ে যাবেন। এইসব মেয়েরা 6টা কেন করতে গ্রেপ্তার, মমতা ব্যানার্জি বলতে পারছে না এইসব মেয়ে। হবে হবে, কারণ অলরেডি যা পেশা শুরু হয়েছে, খুব তাড়াতাড়ি গ্রেপ্তার হবে। বাবার বয়সী কাউকে এভাবে মারতে পারে, তাও অন্যায়ের কোনো প্রমাণ নেই, এখনই প্রশাসন ব্যবস্থা না নিলে সামনের দিন ভয়াবহ। একদম ঠিক বলেছেন দীপক দা। রিপাবলিক থেকে দেখেন একটা কমেন্ট করেছে, রিপাবলিক থেকে দেখেন একটা কমেন্ট করেছে, কোথায় কোথায় কমেন্ট করেছে রিপাবলিক থেকে? কমেন্টে একটু ট্যাগ করো ভাই, আমি কোন কোথায় রিপাবলিক থেকে কোথায় কমেন্ট করেছে। না, এত কমেন্টের ভিড়ে আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, ওটা আমাকে ট্যাগ করে দিন ওখানটায়। দীপক দা জিন্দাবাদ, ধন্যবাদ ভাই। কর্ণাটকে ইহুদি মেয়েটার সাথে যে ধর্ষণ হলো সেটা নিয়ে খবর করুন। অবশ্যই করব ভাই, পাঠিয়ে দিও। আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার যেদিন 4 লক্ষ ছাড়াবে সেদিন আপনার দিক থেকে বড় অভিনন্দন, আমার দিক থেকে বড় অভিনন্দন থাকবে। ধন্যবাদ। পৃথিবীর সারা রাজ্য জুড়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, একদম ঠিক। কারণ দাঙ্গা ছাড়া বিজেপির কাছে ওটাই ওদের শেষ অস্ত্র ভোটে জেতার। কারণ ভোটে জিততে গেলে তো সারা বছর মানুষের পাশে থাকতে হয়, ভোটে জিততে গেলে মানুষকে পরিষেবা দিতে হয়। সারা বছর তাদের পাশে থাকবো না, তাদের সুখ দুঃখের সাথী হব না, ভোটের সময় গিয়ে গেরুয়া উত্তরীয় গেরুয়া পাঞ্জাবি পরে যাব, আমাকে ভোট দাও কারণ আমি হিন্দু, হিন্দু মুসলিম এই বলে না পেট চলে না। পেট চলতে গেলে কাজ করতে হয়, পরিষেবা দিতে হয়, তো সেগুলো তো আপনারা করেন না। তন্ময় সারা লিখেছেন দীপক দালাল চটি চাটা। তোমরা ভাই দিয়ে যাও, তোমাদের ফেক নিউজে জন্ম, ওই কাটিং ভিডিওতে জন্ম। তোমরা কাটিং ভিডিও করে করেই তো 14 সালে ফেক নিউজ ছড়িয়ে ছড়িয়ে ক্ষমতায় এসেছিলে, পরবর্তীকালে বিভিন্ন জায়গায় দাঙ্গাও লাগিয়েছে ওই করে করে। তোমরা চালিয়ে যাও, তোমাদের কাজ চালিয়ে যাও। তোমরা যেটা করছো খুব মহান কাজ, এবং ওটা হচ্ছে দেশভক্তর কাজ, করে যাও তোমরা। দাদা ফুরফুরা এসেছিলেন, আপনার সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো। হ্যাঁ ধন্যবাদ ভাই। ও মেয়ের নোংরামি সাজার ব্যবস্থা করুন, একদম ঠিক। হ্যাঁ, বেশি করে কমেন্ট করো ভাই। তন্ময় সারা, তোমাকে আমি দায়িত্ব দিলাম, তুমি 100টা কমেন্ট করলে তোমাকে আমি পুরস্কৃত করব। কারণ তুমি যত বেশি কমেন্ট করবে, দীপক দালাল বা যা ইচ্ছে গালাগালি করে কমেন্ট করবে, তত বেশি আমার পোস্টটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। দীপক দা শফিকুল ইসলামের কল রেকর্ডিংটা শুনুন, ওটা আমি একটু পরে হ্যাঁ শুনিয়ে দিই, ওটা আপনার মিস করবেন কেন, অনেকেই দেখছেন যখন, আমি ওটা আপনাদের শুনিয়ে দিই। তো শফিকুলকে ফোন করেছিল আমাদের গ্রুপের অন্যতম দায়িত্বশীল শাকিরুল ইসলাম। কি ব্যাপার রে নেতা, বল। বলছি ভাই, তুমি যে ভিডিও করলে যে চাচা অপরাধী গ্রেফতার কোথায় হয়েছে, কোথায় পেলে তুমি এই খবর? দাদা কি বলছে? হ্যাঁ, যেটা হচ্ছে আমি একটু বলে নিই। কিছুক্ষণ আগে শফিকুল একটা ভিডিও করেছে, চাচা নাকি গ্রেফতার হয়ে গেছে। তো জানি না তার কাছে কোন সোর্সে এসছে খবর। আমরা চাচার সাথে তারপরে যোগাযোগ করি, তখন তিনি বাড়িতে, এবং সে প্রচুর চ্যানেল সেখানে উপস্থিত। তো তারপরে যেটা হয় যে আমাদের সাকিরুল ইসলাম, আমাদের গ্লোবাল টিভি, তো আমাদের সংগঠনের অন্যতম নেতৃত্ব, তো সে শফিকুলের সাথে যেহেতু পুরনো যোগাযোগ আছে, মানে এ হচ্ছে সাকিরুল ইসলাম, ও হচ্ছে শফিকুল ইসলাম, তো নামেরও কাছাকাছি মিল, তো তার সাথে বন্ধুত্ব পুরনো ছিল। তো তাকে ফোন করার পরে কি কথোপকথন হচ্ছে আপনারা শুনুন খালি। হ্যালো, শাকিরুল বলছি, শাকিরুল। রে কি ব্যাপার রে নেতা, বল। বলছি ভাই, তুমি যে ভিডিও করলে যে চাচা অপরাধী গ্রেফতার কোথায় হয়েছে, কোথায় পেলে তুমি এই খবর?
দাদা কি বলছে? তুমি যে বললে যে গ্রেফতার হয়েছে, কি তুমি কোথায় পেলে? কিছু দাও, গ্রেফতারের ছবি টবি দাও থাকলে। কি জানি, আমি জানিনি, শুনলাম করেছি। তুমি সাংবাদিক, শোনা কথা ভেরিফাই না করে করে দেবে? দাদা কি বলছে? হ্যাঁ, দাদা কি বলছে রে? চাচা তো চাচার মতো বললো। তোমার কথা আমি তোমার ভিডিওটা দেখলাম তাই ফোন করলাম। তাহলে আমি একটু ভিডিওটা দিলে। আমি তো শুনেছি গ্রেফতার। তাহলে শুনলেই করে দেবে, মানে কোনো ডকুমেন্টস নেবে না? গ্রেফতার হয়েছে তো, জানিনি হয়তো। কোথায় কোথায় গ্রেফতার হয়েছে? কোন থানা? জিআরপি দিয়ে কোথায় কাকে পাঠিয়েছে বললো। কোথায় কোথায় একটু বলো দাও। এটা আমি ডিটেলস কথা বলতে পারবো না, কিন্তু যেখানে খবরটা পেলাম বিশ্বাসযোগ্য, ওই জন্যই করলাম। চাচা কনফারেন্সে আছে, কথা বলবে? দাও। হ্যাঁ, বলছি মাফিকুল ইসলাম বলছেন? না, ওনার ছেলে। আচ্ছা, এই একটা খবর দেখছি আপনার আব্বা নাকি গ্রেফতার হয়েছে। না না, এসব বল। হ্যাঁ, আজকে তো ভিডিও করে নিয়ে গেল সব, স্বপ্ন ভাদুড়ি আর ওকে কে। ওই আরামবাগ টিভিতে দেখলাম যে আপনার আব্বা গ্রেফতার হয়েছে, তাই ফোন করলাম। সাংবাদিক আছে লাইনে। আব্বা কোথায়? আপনার আব্বা কোথায়? দাঁড়াও বলছি। আজকে তো সব ভিডিও করে নিয়ে গেল, দেখেননি? আপনার আব্বা কোথায়? দাঁড়ান, কত কি বার্তা? সালাম আলাইকুম। আসসালাম। বলুন। আপনি কে বলছেন? আমি মাফিকুল ইসলাম বলছি। আপনাকে পুলিশ ডেকেছিল? কোথায়? আপনার ফোন কোথায় আছে? আপনার ফোনটা? আমার ফোনটা আমার ওই আরপিএফ অফিসেই আছে। কবে নিয়েছিল? ঠিক আছে, ছবি কবে নিয়েছিল? না না, ধরে রাখো। কবে নিয়েছিল? তুমি এটা প্রমাণ পেলে তো যে বলে গ্রেফতার হলে তো ফোনে। যাই হোক, বিষয়টা হচ্ছে যে, এবং তারপরে তিনি কি করেছেন, ওই মফিকুল ইসলাম উনি তারপরে এই ঘটনার পরে বিভিন্ন জায়গায় যেহেতু গ্রেপ্তার হয়েছে বলে সোশ্যাল মিডিয়া খুব বিজেপি প্রচার করছে এবং ভাবছে যে এটাকে একটু ব্যাকফুটে যাতে ফেলা যায় আমাদেরকে। তো সেই কারণে কি করেছে, বিজেপি নতুন করে একটা গেম প্ল্যান খেলেছে যে মহিলা কমিশনকে তারা সেন্ট্রাল মানে কেন্দ্রীয় মহিলা কমিশন তাদেরকে নাকি ইনভলভ করিয়ে দিয়েছে, আইনজীবীদের ইনভলভ করিয়ে দিয়েছে। মহিলা কমিশনের অনুরোধে বা চাপে আরপিএফ নাকি তাকে গ্রেফতার করে বা থানায় পুলিশ গ্রেফতার করে নিয়ে এসছে, এরকম একটা খবর সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে সন্ধ্যাবেলায় দেখলাম, কিছুক্ষণ আগে বিকেল বেলায় ব্যাপক আকারে ছড়াচ্ছে। এবার আমাকে দুনিয়ার লোক ফোন করছে, দাদা ওই বয়স্ক লোকটি কি গ্রেপ্তার হয়ে গেছে? না তো, আমি তো 4টের সময় ফিরেছি, খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, উঠে দেখছি প্রায় 30-40টা মিস কল। তো আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম, কি খবর? বলছে না গ্রেপ্তার হয়নি, উনি তো এখন বাইট দিচ্ছেন, মানে ওখানে উপস্থিত না আমাদের ছেলে, তারা বলছেন উনি তো আমাদের ইন্টারভিউ দিচ্ছেন, এখন আমরা সরাসরি তোমাকে ভিডিওটা পাঠাচ্ছি বলে খানিকক্ষণ পরে দেখলাম ভিডিও পাঠিয়ে দিল। সেখানে তিনি বলছেন, কি বলছেন, যে আমাকে আমি যেটা ভিডিওটা দেখালাম উনি ভিডিও করে যেটা বলছেন আপনাদের শোনাই, সেটাও এই ঘটনার পর লাস্টে ভিডিও করে তিনি কি বলছেন আপনাদের একটু শুনিয়ে দিই। আমি বর্তমান বাড়িতেই আছি। আমার নামে অনেকেই কমপ্লেন করছে কি পুলিশে নাকি অ্যারেস্ট করেছে। তো আমি এখন বর্তমান বাড়িতে। তো যা অত্যাচারটা হয়েছিল আমার উপরে, সেই অত্যাচারের জন্য আইনি ব্যবস্থা নিয়েছে। আইন যা করবে মেনে নিতে। তো এই হচ্ছে গল্প, বিজেপির ন্যারেটিভ ফেক নিউজ। কারণ এই ফেক নিউজ তৈরি, ফেক নিউজের বিরুদ্ধে লড়াই আমার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স। ফলে বিজেপির তৈরি করা ফেক নিউজ কিরকম হয়, ভিডিওটা ঘোলাটে, ভিডিওটা কাটছাট, কোথাকার ভিডিও, কোথায় কি, কিচ্ছু দেবে না, মানুষের মধ্যে হিন্দু মুসলিম, কোথাও দেখা গেল দাড়িওয়ালা লোককে পিটছে, মারছে। আচ্ছা, কখনো দেখেছেন, আমি ভারতবর্ষে আমাকে দেখাতে পারবেন যে মুসলিমদের কোনো পরবে তারা ডিজে নিয়ে বাজাতে বাজাতে মন্দিরে গিয়ে হামলা করছে, মন্দিরের উপরে চড়ে যাচ্ছে, এরকম কোনো ভিডিও দেখাতে পারবেন? কিন্তু বিজেপি আরএসএস নতুন একটা কালচার চালু করেছে যেটা ভারতবর্ষের ইতিহাসে ছিল না। সেটা হচ্ছে রামনবমী, হনুমান জয়ন্তী, তারপরে শিবরাত্রি, বিভিন্ন ধরনের অকেশনে পলিটিক্যালি এটাকে মোটিভেট করে বাচ্চা বাচ্চা ছেলেদের, উচ্চিংড়ির মতো বয়স, যাদের গোবদারি ওঠেনি, সেরকম কিছু অশিক্ষিত নিরক্ষ কিছু উগ্র ছেলেকে
তারা দাঙ্গা লাগানোর জন্য মসজিদে গিয়ে হামলা চালাচ্ছে, তারা নাকি রামনবমী, রামের পূজারী, হনুমানের পূজারী। যাই হোক, কিন্তু আমি বলে দিই এদের রন্ধ্র রন্ধ্র সম্পর্কে, মানে বিজেপি RSS কি করতে পারে, আগামী দিনে কি করবে, প্রতিটা সূক্ষ্ম অতি সূক্ষ্ম প্ল্যানিং সম্পর্কে আমার মানে বহুদিনের অভিজ্ঞতা, অন্তত 25-30 বছরের অভিজ্ঞতা রয়েছে। এবং আমি এটুকু বলে দিই, RSS এর মধ্যে আমার নিজের মাসুতো ভাই রয়েছে RSS এর স্টেট লেভেলে, বিজেপিতে স্টেট লেভেল থেকে শুরু করে লোয়ার লেভেল পর্যন্ত আমার পারিবারিক বা বন্ধু বান্ধব অনেকেই দায়িত্বশীল আছেন, এবং তাদের কাছ থেকে ইনফরমেশন, আমি ভেতরে ইনফরমেশন আপনাদের থেকে অনেক বেশি পাই, সঠিক নিউজ। ফলে বিজেপির অনেক নেতারা মুখ খুলে বলতে সাহস পায় না শুভেন্দুর কারণে বা বড় নেতাদের কারণে, কিন্তু তারা ক্ষোভ উগরে দেন, আমার কাছে অনেক কিছু বলে দেন। ফলে কোনো বিজেপি নেতা যদি ভাবেন বা কোনো বিজেপির কর্মী যদি ভাবেন দীপক ব্যাপারী ফোন করে একটু হুমকি দিয়ে দিই, চমকে দিই, ভাই ও সমস্ত পার্ট 2014-15 মধ্যে শেষ হয়ে গেছে। এখন ওই লেভেলটা আমার নেই, ওই চমকানোর দিন চলে গেছে। এই ঘটনা নিয়ে ভিডিও করার জন্য প্রশাসনিক লেভেলে ডিএমএস, তারপরে তোমার SDO থেকে শুরু করে পুলিশ প্রশাসনের উপর থেকে একটা চাপ দিয়েছিল বিজেপি, যার কারণে বহু ছোট ছোট চ্যানেলকে ফোন করে পুলিশ বলেছে যে ভিডিওগুলো ডিলিট করো, তোমরা এই নিয়ে ভিডিও করো না। আমি দায়িত্ব নিয়ে তাদেরকে বলেছি একটা ভিডিও কেউ ডিলিট করবে না, গ্রুপ করলে আমি সংগঠন দিয়ে বের করে দেবো, তোমাদের ডিজিটাল মিডিয়া আমাদের ফেডারেশন থেকে বের করে দেবো একটা ভিডিও যদি ডিলিট করেছো, কারণ তুমি অন্যায় করনি, কারণ হুমকির মুখে মাথা নিচু করবে না। আর এমন কন্টেন্ট আমরা করিনি যেটা সাম্প্রদায়িক উস্কানি হয়। আমাদের কোনো ভিডিওতে আপনারা দেখতে পারবেন না যে আমরা সরাসরি সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছি। আমরা একটা শুভেন্দু অধিকারী যে সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে, মিথ্যা ভিডিও শেয়ার করে একটা সাম্প্রদায়িক উস্কানিমূলক আচরণ করেছে, আমরা সেটাকে কাউন্টার করার জন্য এই ভিকটিম ব্যক্তিটির মফিকুল ইসলামের বক্তব্যটাকে তাকে খুঁজে বের করে তার বাড়ি থেকে তার ইন্টারভিউ নিয়ে আমরা তার বক্তব্য তুলে ধরেছি। এবং তারপরে তদন্ত চলতে চলতে আজকে তো জলের মতো পরিষ্কার যে মেয়েটি নিজেই স্বীকার করছে, তার নতুন ভিডিও আজকে যেটা ছেড়েছে কিছুক্ষণ আগে আমার চ্যানেলে, সেই ভিডিওতে পরিষ্কার করে দিয়েছে তার ইন্টেনশন ছিল ভাইরাল হওয়ার এবং একটা সাম্প্রদায়িক ক্রাইসিস সৃষ্টি করার জন্য, ঘৃণা সৃষ্টি করার জন্য। এবং সেই ভিডিওটা সে প্রথমে শুভেন্দুকেই পাঠিয়েছিল এবং শুভেন্দু সেই কারণে প্রথম পোস্ট করেছিল। অর্থাৎ মেয়েটির সঙ্গে বিজেপির বা শুভেন্দুর কোনো না কোনো যোগাযোগ রয়েছে, যেটা আগামী দিনে আরো পরিষ্কার হবে। যাই হোক, আজকের মতো এতটা রাখি। প্রত্যেক অনুরোধ, ভিডিওটি বেশি করে শেয়ার করুন, বেশি করে শেয়ার করুন, কারণ এই ভিডিওর মধ্যে অনেক তথ্য আপনাদের সামনে দিয়েছি। ফলে এই কম্প্যাক্ট ভিডিও একটু লম্বা হয়েছে, কিন্তু প্রত্যেকে অনুরোধ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিন যেভাবে পারেন। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি, ভালো থাকবেন। যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা গালাগালি দিয়েছেন ভাই তারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আস্তে আস্তে তোমার মগজের ময়লা চলে যাবে। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।